সুপ্রিম কোর্টে আজ আরজি করে শতপ্রণোদিত মামলার শুনানি ছিল এবং সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আর শীর্ষ আদালত। সেই সব খবরেই রয়েছে আমরা। আরজি করে এফআইআর এর সময় নিয়েও প্রশ্ন সুপ্রিম কোর্টের। সকালে খুন জানা গেলেও কেন রাত 11:45-এ পরিবারের অভিযোগে এফআইআর দায়ের হলো? কেন অভিযোগ দায়ের করলো না হাসপাতাল কর্তৃপক্ষ? বিস্মিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কথা বলবো মৈত্রীর সঙ্গে, নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে মৈত্রী। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে শীর্ষ আদালতে। আজ এই এফআইআর এর টাইমিং নিয়ে ঠিক কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে? দেখো, খুব স্বাভাবিকভাবেই আজকের যখন শুনানি শুরু হয় তারপরেই কিন্তু আজকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশেষত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সিজিআই তিনি প্রশ্ন তোলেন যে এই যে ঘটনাটি যখন ঘটলো, সন্দীপ ঘোষ প্রসঙ্গে আসবো, আগে যদি একটু এফআইআর এর টাইমিং নিয়ে কি প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট সেটা বলো। আমি সেটাই তোমাকে বলছি যে এফআইআর এর টাইমিং নিয়ে সেই প্রশ্নটা উঠেছে, যে যেখানে বলা হয় যে যখন দেহ উদ্ধার হয় এবং দেহ উদ্ধার হওয়ার পরে কখন পরিবারকে জানানো হয় এবং সেইটা কে জানিয়েছিলেন, এবং পরিবারকে যে জানানো হলো, পরিবার জানার পর তারপরে কখন প্রথম মামলা রুজু করা হলো, তখন রাজ্যের তরফ থেকে জানানো হয় যে একটা আনন্যাচুরাল ডেথের মামলা রুজু করা হয়েছিল। কিন্তু সেই বিষয়ে জাস্টিস পার্টিওয়ালা তিনি মানতে রাজি হননি এবং তিনি পরিষ্কার বলেন যে আনন্যাচুরাল ডেথের মামলা এবং এফআইআর দুটি এক নয়। এফআইআর কখন রুজু হয়েছিল তারপরেই কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হয় যে রাত 11টার পরে এফআইআর রুজু হয়েছিল, এবং সেখানেই তাদের প্রশ্ন যে ঘটনা সকালে জানা গেল তার এফআইআর কেন রুজু হলো রাতে, এবং সেই এফআইআর রুজু করলেন যে নিহত এবং যার খুন এবং ধর্ষিত হওয়া ছাত্রীর বাবা। কেন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এফআইআর রুজু করা হলো না? তার কারণ একজন ছাত্রী যখন একটি মেডিকেল কলেজে পড়েন তখন তার লিগ্যাল গার্জিয়ান, যতক্ষণ না পর্যন্ত তার পরিজনেরা আসছেন ততক্ষণ পর্যন্ত তার লিগ্যাল গার্জিয়ান সেই প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ অধ্যক্ষ নিজে। ফলে তিনি কেন সেই সময় অভিযোগ বা এফআইআর দায়ের করলেন না, সেই এফআইআর এর টাইমিংটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ওঠে বারবার করে। একদমই মৈত্রী, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আজ শীর্ষ আদালত। প্রাক্তন অধ্যক্ষের প্রাথমিক দাবি আত্মহত্যা। অধ্যক্ষের এই বক্তব্যে বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টে। মৈত্রী, একেবারে দেখো, সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে এই যে আত্মহত্যা বলা হলো সেটা কে বললেন, এবং আত্মহত্যা এটা যদি জানানো হয়ে থাকে তাহলে সেটা কে জানালেন এবং পরিবারকে কখন জানালেন। এবং একই সঙ্গে সর্বোচ্চ আদালত আজকে বিস্ময় প্রকাশ করেন সন্দীপ ঘোষের ভূমিকা এবং তার কথাবার্তা গিয়ে তার ক্ষমতা নিয়ে যে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট, সেই প্রশ্নেরই কিন্তু কিছুটা অনুরোধন শোনা যায় আজকে সর্বোচ্চ আদালতের গলায়। তারা বলছেন যে একজন অধ্যক্ষ তিনি পদত্যাগ করলেন এবং তার 4 ঘন্টার মধ্যে তিনি একটি অন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তাকে নিয়োগ করা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব হলো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা এবং একই সঙ্গে তার প্রতিপত্তির বিষয়টিও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন, সেই অবজারভেশনের মধ্যে উঠে আসে। একদমই, এবং পুলিশের ভূমিকা নিয়েও আজ প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। 7,000 জমায়েতের কোনো খবর কি ছিল না পুলিশের কাছে? ভাঙচুর হলো, পুলিশ কি করছিল? প্রশ্ন সুপ্রিম কোর্টের। মৈত্রী, এই নিয়ে কি প্রশ্ন তুললো আজ আদালত? আলোচনার মধ্যে এসেছিল আজকে সুপ্রিম কোর্টের 9 অগস্টের ঘটনা, যেদিন সেই ছাত্রী যাকে যিনি নির্যাতিতা হন এবং তাকে খুন হতে হয় সেই ঘটনা, এবং তারপরে যখন আন্দোলন চলছে সেই সময় 14ই আগস্ট রাতের ঘটনা, যখন প্রায় 7,000 জন হামলা করেছিলেন এবং ভাঙচুর চালিয়েছিলেন সেই জায়গাটাকে, হাসপাতালকে তো বটে, এবং সেই হাসপাতাল যেখানে প্লেস অফ অকারেন্স। সুপ্রিম কোর্টের স্পষ্ট প্রশ্ন যে এই যে 7,000 জন জমায়েত হলেন সেখানে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা কি ছিল, পুলিশ কি করছিল, এবং তারা যখন সলিসিটর জেনারেল তুষার মেহতার তরফ থেকে জানানো হয় যে 7,000 জন মানুষের যে জমায়েত হচ্ছে এটা পুলিশের অগোচরে থাকার কথাই নয়, পুলিশ না জেনে এটা করতে পারে না, এমনটাই তুষার মেহতার দাবি ছিল আজকে সুপ্রিম কোর্টের সামনে। এবং সেখানে দাঁড়িয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তাদের অবজারভেশন যে পুলিশের ভূমিকা একেবারেই তাদেরও প্রশ্ন
প্রশ্নের মুখে উঠে এসেছে যে 7,000 জনের জমায়েত হলো এবং ভাঙচুর চালানো, সেখানে পুলিশের ভূমিকা কি হলো এবং পুলিশ কি করছিল যখন এই জমায়েতটা হলো, সেই প্রশ্ন আজকে প্রধান বিচারপতি বেঞ্চ তোলে সুপ্রিম কোর্টে। একদমই মৈত্রেয়ী, এবং চিকিৎসকদের কাছে অনুরোধ জানিয়েছে আজ শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে বৃহস্পতিবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তার ন্যাশনাল টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। মৈত্রেয়ী, একেবারে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দুটি পর্যায়ের কথা বলা হয়েছিল। এক, সেখানে হচ্ছে যে তদন্ত সিবিআই করছে, হাইকোর্টে যথেষ্ট প্রশংসা তারা করেন যে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে এবং সিবিআই তদন্ত কোন পর্যায়ে রয়েছে তার একটি স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয় এবং সেই স্ট্যাটাস রিপোর্ট বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে সিবিআই কে, তেমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে। এর পাশাপাশি দ্বিতীয় যে কনসার্নের জায়গা, যেটাকে মূল কনসার্নের জায়গা হিসেবে আজকে সুপ্রিম কোর্ট বিচার করেছে, সেটা হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা এবং মহিলাদের জন্য সুরক্ষিত ওয়ার্ক এনভায়রনমেন্ট দেওয়া, তাদের যে একটা সমানাধিকার এবং তাদের যে ইকুয়াল রাইটস অধিকারের মধ্যে পড়ে, সেই অধিকারের জায়গাটা সুনিশ্চিত করা সবথেকে বড়, সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে আজকে সুপ্রিম কোর্টের কাছে এবং সেই কারণেই সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, যার 10 জন সদস্য এই ন্যাশনাল টাস্ক ফোর্সে থাকবেন। তার মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি পর্যায়ের আধিকারিকেরা রয়েছেন, থাকবেন কেন্দ্রের তরফ থেকে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, থাকবেন এনএমসি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারপারসন, তিনি থাকবেন এবং সমাজের বিভিন্ন স্তরের যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তারা থাকবেন। এই যে 10 জনের কমিটি, তারা আগামী 3 সপ্তাহের মধ্যে টাস্ক ফোর্সের যেটা তারা জানাবেন যে কোন কোন জায়গায় খামতি রয়েছে চিকিৎসকদের সুরক্ষার ক্ষেত্রে এবং সেই সমস্ত বিষয়ে কেন্দ্রকে তারা জানাবেন এবং তারা তাদের একটা রেকমেন্ডেশন, চূড়ান্ত রেকমেন্ডেশন 2 মাসের মধ্যে তারা সুপ্রিম কোর্টের কাছে জমা দেবেন। এর পাশাপাশি আজকে সুপ্রিম কোর্ট নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে দেশের যে সমস্ত হাসপাতাল রয়েছে সেই সমস্ত হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে তার একটা রিপোর্ট তৈরি করুক, অর্থাৎ সেখানে কত সিসিটিভি রয়েছে, কত নিরাপত্তা কর্মী রয়েছে এবং আখেরে নিরাপত্তার যে খোলনালছে সেটা কি অবস্থায় রয়েছে, কোন জায়গায় পরিকাঠামো রয়েছে, সেটার একটা রিপোর্ট তৈরি করতেও কিন্তু সেটাও কিন্তু কেন্দ্র সরকারকে বলেছে গোটা বিষয়টি দেখার জন্য। মৈত্রেয়ী, আরজিকরে নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের নির্দেশও তো দিয়েছে সুপ্রিম কোর্ট। একেবারে দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে। সিআইএসএফ অথবা সিআরপিএফ, কোন যে বাহিনী কেন্দ্র সঠিক মনে করবে সেই বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। সিআইএসএফ এর কথা উল্লেখ করা হচ্ছিল, সিআইএসএফ এর পরে সিআরপিএফ এরও বক্তব্য, সিআরপিএফ ও মোতায়েন করা যেতে পারে এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। তাদের বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আরজিকর হাসপাতালে, সেক্ষেত্রে সিআইএসএফ অথবা সিআরপিএফ যে বাহিনী থাকুক তারা নিশ্চিত করবেন যে সুপ্রিম কোর্টের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে তারা নিশ্চিত করবেন আরজিকর হাসপাতালের নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে হস্টেলেরও নিরাপত্তা সুনিশ্চিত করবে সেই কেন্দ্র বাহিনী। এবং একই সঙ্গে মৈত্রেয়ী, সুপ্রিম কোর্ট তো আজ আবেদন জানিয়েছেন, আন্দোলন করছেন যারা, সেই আন্দোলনকারী পড়ুয়াদের কাছে, জুনিয়র ডাক্তারদের, তারা যাতে আন্দোলন প্রত্যাহার করে নেন, সেই বিষয়ে কি পর্যবেক্ষণ? সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই যে সুরক্ষার, নিজেদের নিরাপত্তার দাবিতে এবং সুরক্ষার দাবিতে যে আন্দোলন করছেন জুনিয়র যে চিকিৎসকরা যে আন্দোলন করছেন সেটা যথেষ্ট যোগ্য, সেটা যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। কিন্তু তারা অনুরোধ করেছেন যে রোগী স্বার্থের কথা মাথায় রেখে কর্মক্ষেত্রে ফিরুন চিকিৎসকেরা এবং তারা অনুরোধ করেছেন যে দীর্ঘদিন ধরে তাদের আন্দোলনের ফলে প্রচুর রোগীরা তাদের হয়রানি শিকার হতে হচ্ছে, ফলে চিকিৎসকেরা তারা কর্মক্ষেত্রে ফিরুন, এমনই আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে। এবং এই প্রসঙ্গেই তোমাকে জানিয়ে রাখতে চাইবো, ইতিমধ্যেই আমরা যোগাযোগ করেছিলাম আইএমএ এবং ফোরডার সঙ্গে। আইএমএ এবং ফোরডা উভয় পক্ষ থেকেই তারা জানিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ নিয়েছে তাকে তারা স্বাগত জানাচ্ছেন, তবে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ আন্দোলনের থেকে তারা সরে আসবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিস্তারিত আলোচনার পরে তারা জানাবেন। মিমি, অনেক ধন্যবাদ মৈত্রেয়ী।